গাছের আড়ালে নিজেদের পুরোপুরিভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল দেবানন্দ আর ভবানী। যতবারই তারা ওই মহলের দিকে তাকিয়ে দেখে, ততবারই যেন মনে হয় ওই মহলের বাইরে দাঁড়িয়ে থাকার দুই সাধুও মহলের দিকে আঙুল দেখিয়ে কি যেন দেখাচ্ছে। যখন চুপ করে থাকার পর ভবানী বলল, আচ্ছা দেবানন্দ, ওই সাধু দুজন এখানে কি করছে বলে তোর মনে হয়? আমি কি করে জানবো? আমার তো মনে হয় ওরাই মহলের ভেতরে ঢুকবে। দেখছিস না এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই ভাঙা পরিত্যক্ত মহলে ওরা কি করতে এসেছে বলতো? এটাই তো বুঝতে পারছি না। আরে আমাদের গ্রামের লোকেরা এখানে তো চট করে আসতেই চায় না, তো সেখানে সেখানে ওই সাধুরা কি করতে এলো? বাবা বলে ওই মহল নাকি তার জন্মের সময় থেকেই এমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ওখানে ওখানে শেয়াল সাপখোপের বাস, তার মধ্যে সাধুরা কি করবে? ভবানী কিংবা দেবানন্দ কেউ বুঝতে পারছিল না সাধুদের আসল উদ্দেশ্য কি। তারা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল, কারণ সাধুদের উদ্দেশ্যটা আগে জানা দরকার, তারপরে তাদের সামনে যাওয়া যাবে। এদিকে সাধু দুজন কিন্তু মহলের বাইরের দিকে দাঁড়িয়ে ভালো করে চারপাশটা জরিপ করে নিয়েছিল। এবার তাদের মধ্যে একজন জঙ্গলের গাছগুলোর দিকে তাকিয়ে দেখল দেবানন্দ আর ভবানী শেষ মুহূর্তে লুকিয়ে পড়েছিল বলে তারা দেখতে পায় না বটে, তবে সাধুদের মনের কৌতূহলটা কেমন যেন বেড়ে যায়। তাদের মধ্যে একজন বলে ওঠে, আমার কিন্তু মনে হয় আমরা ঠিক জায়গাতেই এসেছি। এতদিন ধরে যে স্থান খুঁজে চলেছি এই মহল সেই স্থান, কিন্তু এখানে বিপদের আশঙ্কা বেশি। বিপদের আশঙ্কা বেশি বলেই তো এই স্থানে আমাদের কাজ ভালোভাবে হবে। আপনি বুঝতে পারছেন না, এমন জায়গা অনেক খুঁজেও পাওয়া যায় না। এই ভাঙা প্রাসাদের মাঝে এমন অনেক কিছুই আছে যা আমাদের কাজে সাহায্য করবে। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। পশ্চিম আকাশে সূর্য প্রায় হেলে পড়েছে। আলো আঁধার এখনো নেমে আসেনি, তবে আকাশটা লালচে হয়ে যাওয়ায় চারপাশটা শান্ত হয়ে গেছে। কোথাও সামান্য হাওয়া পর্যন্ত নেই। সাধু আর তার শিষ্য দাঁড়িয়ে রয়েছে বাইরে। এবার সাধুর মনটা কেমন খচখচ করে উঠল। সে বলল, এতদিন ধরে এ স্থানে কোনো মানুষের পা পড়েনি। আমাদের কাজের জন্য এই স্থান উপযুক্ত হলেও এখানে যে বিপদ রয়েছে তা আমি অনুভব করতে পারছি। বিপদের কথা আপনি বলছেন? এতদিন ধরে এত বিপদের মুখোমুখি আপনি হয়েছেন, আমিও ততটা হইনি। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? ঠিক ভয় নয়, এই ভাঙা প্রাসাদের আশেপাশে এই দেওয়ালে যেন কাদের উপস্থিতি আমি বুঝতে পারছি। কালো কালো ছায়া তারা এই দিনের আলোতেও চারপাশে যেভাবে বিচরণ করে চলেছে, অন্ধকার নামলেই গোটা জায়গা তাদের অধীনে হয়ে যাবে। এখানে বাইরে থেকে প্রবেশ করে আমরা কোনো কাজ করলে তারা কিন্তু রুষ্ট হবে, আর তাতে ক্ষতি হতে পারে। আপনার এই কথা আমি মানতে পারছি না। তাদের মোকাবিলা করার জন্য যথেষ্ট ক্ষমতা এবং প্রক্রিয়া আমাদের জানা আছে তাহলে? সাধু এবার মুখ তুলে সামান্য হাসল। তারপর বাড়ির ভাঙা দোতলার মতো জায়গাটার দিকে একবার দেখিয়ে বললেন, তোমার কথা আমি সবই বুঝতে পারছি। ওইদিকে তাকিয়ে দেখো, ওই যেখানে নাকি মৃত আত্মার উপস্থিতি আছে আমি ওখানে অনুভব করতে পারছি। তারা কেউই চায় না আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি। এ কোনো একটা ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাস না জেনে বাড়ির ভেতরে ঢোকাটা ঠিক হবে না। অনেকক্ষণ ধরে ওই জঙ্গলের দিক থেকে দুজন আমাদের দেখে চলেছে। বোধহয় গ্রামেরই কোনো লোক। আচ্ছা, তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা জেনে নিলে আগে ভালো হতো না? সাধু সেই কথাটি সম্মতি জানালো। তারপর দুজনে মিলে এগোতে লাগলো জঙ্গলের দিকে। এদিকে ভবানী আর দেবানন্দ যখন বুঝতে পেরেছে ওরা তাদের দেখতে পেয়েছে, তারা কেমন সন্ত্রস্ত হয়ে পড়ল।
তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করার আগেই সাধুর মিষ্ট মধুর কণ্ঠ শোনা গেল। তোমরা চলে যেও না, আমরা তোমাদের সঙ্গে কথা বলতে চাই। বড় বিপদে পড়ে আমরা এখানে এসেছি, তোমরা আমাদের অবজ্ঞা করো না। এমন কথায় দেবানন্দ আর ভবানী সেখান থেকে যেতে পারল না। গাছের আড়াল থেকে তারা যখন বেরিয়ে এলো তখন সূর্য আরেকটু হেলে পড়েছে। ভবানী বলল, কে আপনি সাধু বাবা? আর আর এইখানে এই সময় আপনারা কি করছেন? তোমরা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিলে কেন? আমাদের গ্রামের লোকেরা ওই ভাঙা বাড়ির দিকে যাওয়ার সাহস করতে পারে না। আপনারা বাইরে থেকে এসে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, তাই দেখে কৌতূহল হচ্ছিল। আমরা এই পথেই ফিরে যাচ্ছিলাম, আপনাদের দেখে দাঁড়ালাম। রাতের জন্য আমাদের আশ্রয় প্রয়োজন। তাছাড়া এই বাড়িটার ব্যাপারে আমরা জানতে চাই। এই বাড়িতে আমরা একটি কাজ করতে চাই। যদি সেই কাজ সম্পূর্ণ হয় তাহলে এই স্থান যেমন শুদ্ধ হবে, তেমনি তোমাদের গ্রামের বিপদও কমবে। বিপদের কথা শুনে ভবানী আর দেবানন্দ একে অপরের মুখের দিকে তাকাল। বিপদ তো তাদের গ্রামে একটা আছে, কিন্তু সেই বিপদের সঙ্গে ভাঙা বাড়ির কোনো সম্পর্ক আছে বলে ওরা জানে না। এরা অতিথি, তাদের ফিরিয়ে দিতে নেই। তাছাড়া প্রথম সাধুর কথা ওদের ভালোই লাগলো, দ্বিতীয় সাধু কেমন সন্দেহের চোখে ওদের দিকে তাকাচ্ছে। চোখের দৃষ্টি ভালো নয়, তাই ভবানী নিয়ে প্রথম দিকেই তাকিয়ে বলল, আসুন তাহলে, এখান থেকে আমাদের গ্রামে যেতে হলে খানিকটা হেঁটে যেতে হবে। তা তা সেখানে আমার বাড়িতেই না হয় রাতে আশ্রয় নেবেন। কিন্তু কিন্তু এই জায়গাটা ভালো নয় সাধু বাবা, এখানে এখানে না থাকাটাই ভালো। ওরা আর কোনো কথা বলল না। চারজন সেই ভাঙা প্রাসাদ থেকে জঙ্গল পেরিয়ে গ্রামের পথের কাছাকাছি পৌঁছতেই খানিকটা সময় লেগে গেল। সূর্য তখন নেমে পড়েছে পশ্চিম কোণে, চারপাশটা অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই জঙ্গলের ভেতরে সেই প্রাসাদের দিক থেকে একটা রক্ত জল করা কার যেন একটা হাসির শব্দ শুনে চারজন একসঙ্গে চমকে উঠল। সাধুর প্রফুল্ল হয়ে আসা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দ্বিতীয় সাধু আস্তে আস্তে বললেন, আপনি ঠিকই বলেছেন, ওখানে সত্যি সত্যি কিছু একটা আছে। কিন্তু কি আছে সে কথা দেবানন্দ ও ভবানী ভালো করেই জান। তাই তারা দ্রুত পা চালালো। জঙ্গল বেরিয়ে গ্রামের রাস্তা ধরে তাড়াতাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন। এই ভাঙা পাথর মহলের কাছাকাছি অন্ধকারে যত কম থাকা যায় ততই ভালো। শুধু জীবিত কিছু নয়, মাঝে মাঝে অনেক জড়বস্তুর মধ্যেও এমন অনেক কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় যা তোমরা ধারণা করতে পারবে না। মনে করো এমন কোনো জায়গা যেখানে অনেক দিন ধরে মানুষের পা পড়েনি, সেখানে অশুভ শক্তির বাস হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু খুব প্রাচীন এমন কোনো গাছ যার গায়ে অনেক দিন ধরে মানুষের হাত পড়েনি, সেই গাছের অশুভ শক্তি দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যেখানে মানুষের উপস্থিতি কম সেখানে অশুভ শক্তির প্রাধান্য বেশি? সে কথা তো সত্যি বটেই। মানুষের উপস্থিতি, তারপর ওই শঙ্খধ্বনি, ধূপের গন্ধ, এই সমস্ত আসলে শুভ শক্তিকে আহ্বান করে। যে স্থানে এসব হয় না সেই স্থানে অশুভ শক্তি বিরাজ করতে ভালোবাসে। তোমাদের তো আগেই বলেছি, আমাদের এই জগতের সঙ্গে সমান্তরালে আরও একটা জগৎ সর্বদা চলছে। এই দুই জগতের মাঝে মাঝেই যোগাযোগ স্থাপন হয়ে যায়। শুভশক্তি কিংবা নিম্নস্তরের শক্তিটা এমনই স্থান খুঁজে বেড়ায় তার জন্য। কেশরী এতক্ষণ চুপ করে বসেছিল, এবার বলল, তার মানে আপনি বলতে চাইছেন খোদ কলকাতা শহরে ভুতুড়ে বাড়ি নিয়ে যে একটা রটনা উঠেছে তার মধ্যে কিছু একটা আছে? বাড়িতে এই সম্ভাবনা আরও বেশি। সেখানে কোনো অপঘাতে মৃত্যু কিংবা এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে যেটা আসলেই স্বাভাবিক নয়, তাহলে অশুভ শক্তি, আত্মা কিংবা আরও অনেক কিছুই থাকতে পারে।
তারানাথের কথা শুনে আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করলাম। কলকাতায় ভূতের বাড়ির খবরটা হঠাৎ করে চাউর হয়েছে। পরিত্যক্ত একটি বাড়িতে সেই বাড়ির মালিক বেশ কয়েক বছর পরে থাকতে এসে গোটা রাতে ভীষণ ভয় পেয়েছে। এমন একটা খবর ছড়িয়ে যাওয়ায় লোকের মুখে মুখে এসব চলছে। এমনকি মঠ লেনের কাছে আমরা যখন এসেছি তখন সেখানে চায়ের দোকানেও শুনতে পেলাম এমনই জল্পনা। আজ সকালে বাড়ি থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল, তার কারণ কিশোরী এসেছিল নিজের একটা কাজে। সকালেই আমাকে বলে গিয়েছিল, শোনো, আমার একটা কাজ আছে, যেটা শেষ করে আমি তোমার কাছে আসব। তারপর এখান থেকে বেরোবো। আগে ভাগে আমায় ছেড়ে চলে যেও না। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তাই অসুবিধা হবে। আকাশের অবস্থা খারাপ না হলেও আমাদের পকেটের অবস্থা এখন খারাপ। একই মাসের শেষ, তার উপর এ মাসে সংসার খরচ একটু বেশি হয়েছে। আমার গিন্নির এক আত্মীয় এসেছিলেন, আর শুধু সেই জন্য নয়, নানা কারণেই ব্যাপারটা হয়েছে। সে কথা তো আর সবাইকে বলা যায় না। তাই কিশোরীর কথায় আপত্তি করলাম না। দুজনে মিলে হাঁটতে হাঁটতে মঠ লেন পর্যন্ত পৌঁছে যাব। তাতে সময় যেমন লাগবে তেমন কথা বলতে বলতে গেলে বোঝাও যাবে না। না হলে একা একা হেঁটে যাওয়াটা মুশকিল হয়ে যায়। কিশোরীর জন্য অপেক্ষা করতে করতে বেরিয়ে পড়বো বলে ভাবছি, এমন সময় কিশোরী এলো। আর তখনই কলকাতার ভূতের বাড়ির কথাটা বলল। শুনেছ, কলকাতায় নাকি একটা ভুতুড়ে বাড়ির খবর হঠাৎ চালু হয়েছে। দুজনের কাছে শুনলাম। আমি অফিসার বাড়ি নিয়ে থাকি, খুব বেশি লোকজনদের সঙ্গে আর মেলামেশা হয় না। একমাত্র ছুটির দিনে তারানাথের কাছে না গেলে কিন্তু কোনোভাবেই জমে না। কিন্তু কিশোরীর ব্যাপারটা আলাদা। অফিস থেকে এসে মেস বাড়িতে ফিরে যায়। নিজ বাড়িতে নানা লোকজন নানা জায়গা থেকে আসে, তাদের মুখ থেকেই খবরটা সে প্রথম শুনেছিল। তাই তর্ক করার ব্যাপারটা কোনো রকমে কমিয়ে দিয়েই আমরা যখন পাসিং শোয়ের প্যাকেট আর সঙ্গে গরম গরম তেলে ভাজা নিয়ে তারানাথের বাড়িতে এসে ঢুকেছি, তখন দেখি তারানাথ বাড়ির বাইরে পশ্চিম কোণে দাঁড়িয়ে একটা গাছের তলায় চুপ করে কি যেন ভাবছেন। তাকে একটু অন্য মানুষ বলে মনে হলো। আমরা হেঁটে তক্তপোষের কাছে গিয়ে যখন বসলাম, তখন তারানাথের মৌনতা সহ্য করতে না পেরে কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুর মশাই, কলকাতার ভুতুড়ে বাড়ির ব্যাপারটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করলেন নাকি? কিছুক্ষণ চুপ করে রইল তারানাথ, আর তারপর সে মৃদু হেসে আমাদের কাছে তক্তপোষের পাশে বসে বলল, ওসব নিয়ে ভাবছি না, বুঝলে? ওসব নিয়ে ভাবার কিছু নেই। এমনটা হতেই পারে, এত মানুষের মাঝে মাঝে অতৃপ্ত আত্মা কিংবা শুধু একটা ভূতের দেখা পাওয়া খারাপ কিছু নয়। গ্রামের দিকে হলে এসব কথা হামেশাই শুনতে পাবে। এখানেই গ্যাস বাতির আলো, সবসময় লোকজন, গাড়ি ঘোড়ার শব্দ, এসবের মাঝে ওরা থাকতে পারে না। থাকতে পারে না যখন এই বাড়িতে এলো কি করে? মাঝে মাঝে অনেক স্থানে ওরা খুব শান্তভাবেই থাকার চেষ্টা করে। বিশেষ করে এমন শহুরে জায়গায় চট করে ভূত কিন্তু মানুষকে দেখা দেয় না। তোমরা যাকে ভূত বলো, আমি তাকে বলি অতৃপ্ত আত্মা, অশরীরী কিংবা অশুভ শক্তিও বলে থাকি। আসলে সবই হলো অশুভ শক্তি আর শুভ শক্তি। এই দুই শক্তি মাঝে মাঝে নানা রূপে আমাদের সামনে এসে পড়ে। তবে অশুভ শক্তিকে যেমন মাঝে মাঝে দেখা যায়, তেমন শুভ শক্তির দেখা কিন্তু পাওয়া যায় না। কিশোরী তক্তপোষের এক পাশে হেলান দিয়ে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের সামনে তক্তপোষের উপরে রেখে একটা তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার তো আবার এইসব বিষয়ে অনেক জ্ঞান। নিজের চোখে দেখা ছাড়াও আরো অনেক কিছু জানেন আপনি। আমরা এই ব্যাপারে মুখ্য সূক্ষ্ম মানুষ। কিশোরীর খোঁচাটাকে তারানাথ কিন্তু গায়ে মাখলেন না, তার বদলে মৃদু হেসে উড়িয়ে দিয়ে বললেন, জ্ঞানের কথা নয়, সারা জীবন তন্ত্র সাধনা করে আর এসবের পিছনে দৌড়ে যেটুকু জানতে পেরেছি তা অতি সামান্যই। তোমরা ধারণা করতে পারবে না আরো কত কি যে রয়েছে জানার। তোমরা কোথায় শুনলে এই কথা? মটলেনের কাছে চায়ের দোকানে নিশ্চয়ই। আমরা সম্মতি জানালাম। তারপরে কথায় কথা বাড়তে বাড়তে অতৃপ্ত আত্মা, অদৃশ্য জগৎ, ভাঙা বাড়ি, এসব নিয়ে কথা হচ্ছিল। একসময়
তারানাথ বললেন, একবার এমন একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমায় পড়তে হয়েছিল। তবে আমি একা নই, আমার সঙ্গে আরেকজন ছিল। একটা অনেক পুরনো ভাঙা প্রাসাদ। আসলে প্রাসাদটা যে কত পুরনো সে ব্যাপারে সেই গ্রামের লোকেরা কেউ জানতো না। সেখানে অদ্ভুত কিছু ব্যাপার ঘটেছিল যার সঙ্গে ইতিহাসের একটা সম্পর্ক আছে। তারানাথের মুখে এমন কথা শুনে আমি আর কিশোরী মনে মনে হই হই করে উঠলেও মুখে কিন্তু শান্তভাবে চুপ করে বসে রইলাম, যেন শুধুমাত্র গল্প শোনার জন্য অপেক্ষা করছি। এটা বুঝতে পেরেই বোধ হয় তারানাথ বেশ খুশি হয়ে উঠল। সে একপাশে হেলান দিয়ে বসে একটা পাসিং শোয়ের প্যাকেট থেকে সিগারেট ধরিয়ে তারপর দুবার ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, আমাদের জীবনে জীবনের ওঠা পড়া লেগেই থাকে। এই ভালো তো এই খারাপ। শুধু মানুষ নয়, এমনটা জীবিত অনেক কিছুর মাঝেই হয়। তবে পশু পাখির প্রাণীদের ভাষা আমরা বুঝতে পারি না বলেই অনেক কিছু বুঝি না। আবার অনেকে যারা ওদের সঙ্গে একাত্ম হতে পারে তারা ওদের সুখ দুঃখ সব কিছুই বুঝতে পারে। কিন্তু জড় বস্তু, মনে করো ইট, হ্যাঁ, পাথর কিংবা ওই গাছপালা, ওই সব কিছুর মাঝেও একটা অন্যরকম ব্যাপার আছে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাকে আমি শক্তি বলতে চাই না, জীবন্ত কিছুর শক্তি সবচেয়ে বেশি। মনে করো যেমন দ্রব্যগুণ হয়, তেমনি এই সমস্ত কিছুর মধ্যেও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। মাঝে মাঝে সেটা নানাভাবে আমাদের সামনে এসে উপস্থিত হয়। অতীতের কোনো ঘটনা যেমন আমরা মনে রাখি, তেমন মনে করে একটা পুরনো বাড়ি, ভাঙা প্রাসাদ, অতীতের সেই ঘটনা তারা নিজেদের গায়ে জমিয়ে রেখে দেয়। আমার কথাগুলো শুনতে একটু অদ্ভুত মনে হলেও আসলে যা ঘটেছিল তা শুনলে বুঝতে পারবে আমি আরো অদ্ভুত কিছুর কথা বলছি। তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়ির লোকেরা সেই মেয়েটির সঙ্গে না, মানে আমার গিন্নির সঙ্গে বিয়ে দেওয়ার জোরাজুরি শুরু করেছেন। দু একবার মনে হয়েছিল যে আমাদের গ্রামের পুকুরে যদি সেই মেয়েটিকে তখন না বাঁচাতাম তাহলে হয়তো এমন অবস্থার মধ্যে পড়তে হতো না। কিন্তু ভাগ্যে যা লেখা আছে তাই হবে। ভাগ্যের লিখন গন্ডাবার মতো ক্ষমতা স্বয়ং ঈশ্বরের পর্যন্ত নেই। আর আমরা তো সামান্য মানুষ। তো একদিন সময় সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম উত্তর পশ্চিমের দিকে। কতদিন ধরে হেঁটে গ্রামের পর গ্রাম পেরিয়ে হেঁটে চলেছি। একের পর এক গ্রাম পেরিয়ে যাই, কোথাও কোথাও দু একটা দিন আশ্রয়ও নেই, কোথাও নিই না। তখন তো আর গ্রামে গ্রামে ঘোরার জন্য বেরিয়ে পড়েছে বেশ বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে আসছে। আর তার জন্যই এমন কোথাও আশ্রয় নেব যেখানে হয় কোনো সাধুসঙ্গ পাবো, না হলে এমন কিছু যা আমায় আটকে রাখতে পারে। এমনভাবে চলতে চলতেই মোহনপুর বলে একটা গ্রামে গিয়ে পৌঁছালাম একদিন। ওখানে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঘটলো আমার সঙ্গে সেই আশ্চর্য ব্যাপারটা। দেখি এক নদীর ধারে গাছের তলায় বসে রয়েছে দুই সাধু। একজন প্রবীণ, মাথায় চুলে পাক ধরেছে, মাথার উপর জটা সরু করে বাঁধা, মুখে গোপদাড়ির জঙ্গল রয়েছে। সাধু চুপ করে বসে রয়েছে, সামনে ধুনি জ্বলছে। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়েছে। গাছের চারিদিকে আশেপাশে এখানে একটা ফাঁকা জায়গা, আবার তার এক পাশে গ্রামের পথ শুরু হয়েছে, অন্য পাশে জমিটা নেমে গেছে নিচের দিকে। ওইভাবেই ধানের জমি সাধুর পাশে দাঁড়িয়ে রয়েছে। আর একজন সাধু, তার বয়স উপেক্ষিত কম, আমার চেয়ে সামান্য কম বলেই মনে হলো। সে বলছে, না সাধু বাবা, এখানে আমি আর থাকতে পারবো না। আপনি ওখানে যাবেন না। যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সে কাজই যখন হবে না। লোভ করা ভালো নয়, বুঝলে? আমাদের সাধু হতে গেলে সমস্ত কিছু ত্যাগ করতে হয়। তার মাঝে এই সমস্ত লোভ তোমার সাধনার পথে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে আপনি থাকুন, আমি যাই। আজ রাতে আমি ওইখানে যাব। গ্রামের লোকেরা এসব ব্যাপারে কোনো কিছুই জানে না। আমি যখন জানি তখন এই সুযোগ আমি ছাড়বো না। দেখলাম হেঁটে চলে গেল গ্রামের পথের দিকে। তখন ওরা আমায় দেখতে পায়নি।
আমি বেশ খানিকটা দূরে। এবার বলতে পারো তাহলে আমি ওদের কথা শুনলাম কি করে? আসলে এই কথাগুলো সেই বৃদ্ধ সাধু আমায় পরে বলেছিল, তাই তোমাদের বললাম, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো সে চলে যেতেই আমি গুটি গুটি পায়ে সেই সাধুর কাছাকাছি পৌঁছে গেলাম। সে আমায় দেখতে পেল, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। সে চুপ করে সামনের দিকে তাকিয়ে রয়েছে। আমি এগোতে এগোতে বললাম, কি হলো বলুন তো? আপনার সঙ্গের ওই সাধু হঠাৎ এমনভাবে চলে গেল কেন? আর লোভের কথা আপনি কি বলছিলেন, সেটা কি? লোভ, বুঝলে, লোভ। লোভ মানুষকে এক মুহূর্তে বদলে ফেলতে পারে। ধন সম্পদের লোভ ও এতদিনের সাধনা ত্যাগ করে সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিল এক মুহূর্তের মধ্যে। আমি ভাবতেও পারিনি এমন কাউকে শিষ্য করে আমি এখানে নিয়ে এসেছি। ঠাকুরের কথা শুনে বড় আশ্চর্য লাগলো। এমন কথা আমি এর আগে খুব কম শুনেছি। সাধুর যেমন মিষ্টি হাসি, তেমনই কম কথা বলার মানুষ। তার কথার মধ্যে গভীর একটা বোধ রয়েছে। আমি তার কাছে গিয়ে বসলাম। কোথায় কোথায় জানতে পারলাম মোহনপুরের শেষের দিকের জঙ্গলের মাঝে পুরনো পরিত্যক্ত মহল রয়েছে। এই এলাকায় লোকেরা তাকে পাথর মহল বলে, কিন্তু সে মহল পাথরের নয়। আগেকার সময় যেমন ইট সুরকি তৈরি হতো, ঠিক তেমনটাই, তবে পাথর ছিল খুব বেশি নয়। এসব আমি পরে দেখেছিলাম। সাধু কথায় কথায় দু একটা কথায় ব্যাপারটা আমাকে জানালো। আমি বললাম, ধন সম্পদের লোভ, তার মানে গুপ্তধন কিংবা ওই জাতীয় কিছু? গুপ্তধন মানেই তো আর সবসময় ধন সম্পদ হবে না, হয়তো অন্য কিছু আছে সেখানে। কিন্তু সে কথা যদি সে বুঝতে পারতো। ছাড়ো, রাতে যদি ওই বাড়িতে প্রবেশ করো তাহলে বিপদ হবে। ওখানেও বাড়ির পাহারা দেওয়ার জন্য এখনো অনেকে আছে। তার কথায় কৌতূহল আমার চরম সীমায় পৌঁছলো। প্রথমত সাধু সঙ্গ পেয়েছি, দ্বিতীয়ত এমন একটা অদ্ভুত কথা। তার কাছে সমস্ত জানার জন্য বললাম, কিন্তু তিনি কিছু বললেন না। আমায় নিয়ে সেখান থেকে নিয়ে গিয়ে পৌঁছালেন গ্রামে একটার বাড়িতে। যার বাড়িতে গেলাম তার নাম ভবানী। সে সাধুর সঙ্গে আমায় দেখে বলল, কি ব্যাপার সাধু বাবা, আপনার সঙ্গে যে অন্য একজন ছিল, সে কোথায় গেল? তার মনে লোভ জেগেছে। তোমায় প্রথমেই বলেছিলাম ওসব কথা তাকে জানিও না। তুমি শুনলে না আমার কথা। লোকটার নাম ভবানী। তার চোখে মুখে কিন্তু মুহূর্তের মধ্যে যেন একটা ভয় ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, পাথর মহলে গিয়ে ঢুকবে? কিন্তু তাহলে তো বিপদ হবে সাধু বাবা। আপনাকে তো আগেই বলেছি, ওই পাথর মহল থেকে আমরা দূরে দূরেই থাকি। না, তেমন কিছু কখনো দেখেছি বলে নয়, কিন্তু কিন্তু রাতের দিকে ওই বাড়িতে কারা যেন থাকে। মাঝে মাঝে তাদের চিৎকার, হাসি, কান্না এসব শোনা যায়। এছাড়া এছাড়া আরো অনেক কিছু শোনা যায়। এই ব্যাপারটা কি বলো তো ভবানী? আমি তো কিছুই বুঝতে পারছি না। গুপ্তধন রয়েছে তুমি বলছো, সেখানে কারা যেন থাকে। আসল গল্পটা কি বলো তো? আপনি আপনি আসুন, আপনি আসুন। রাতের খাবার প্রায় তৈরি। আমার বউকে বলে আপনাদের রাতের খাবার ব্যবস্থা করেছি। আসুন আসুন, আগে খেয়ে নিন, তারপরে না হয় আপনাকে বলবো। রাতের খাবারের আয়োজন সামান্যই। ভবানী গরিব চাষি, ডাল আর একটা কিসের জন্য তরকারি আর ভাত। সাধু বাবাকে দেখলাম পরম তৃপ্তি করে তা খাচ্ছেন। যতই সাধু বাবাকে দেখি ততই অবাক লাগে। পরে বুঝেছিলাম তার ক্ষমতা নেহাত কম নয়। এমন ক্ষমতাশালী একজন সাধু যেন একজন মাটির মানুষ। ভবানীর কাছে বসে একভাবে খেয়ে চলেছে, মুখে তৃপ্তির হাসি। খেতে খেতেই ভবানীর বউকে খাবারের জন্য আশীর্বাদ দিয়ে চলেছেন। মিথ্যা হাসি নয়, সত্যিকারের তৃপ্তির হাসি। তার বয়স হয়েছে, মুখের চামড়ায় বয়সের বলিরেখার ছাপ পড়েছে। তবে শুধু তাই নয়, তার মধ্যে
যেন এক অদ্ভুত গাম্ভীর্য আর জ্ঞানের পরিধি মিশিয়ে রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠোনের কাছে এসে বসলাম। তখন বসন্ত বেরিয়েছে সবে মাত্র। বাইরে মৃদু মন্দ হাওয়া দিচ্ছে। বাইরে আমাদের জন্য 3টে আসন পেতেছিল ভবানীর বউ। তাতেই আমরা বসলাম। একথা ওকথার পর সাধু বললেন, বলো ভবানী, তুমি যে কথাটা বলেছিলে সেই কথাটা আরেকবার বলো তো। তুমি বলো, তারা না শুনুক। এরপর ভবানী নিজেই তার কথা বলতে শুরু করল। আর সেই ভাঙা প্রাসাদ, যা আমি তখনও চোখে দেখিনি, তার যে এমন একটা আশ্চর্য ইতিহাস আছে, সে কথা আমি তখনও পর্যন্ত ভাবতে পারিনি। আমাদের এই গ্রাম যখন তৈরি হয় তখন এই গ্রামের নাম ছিল অন্য। আমাদের এই গ্রাম আর ওই জঙ্গলের আশেপাশের আরো কয়েকটা গ্রাম একসঙ্গে নিয়ে তখন এক বড় জমিদারি ছিল। অনেকে বলে তা ছিল নাকি এক রাজার রাজত্ব। আবার অনেকে বলে যে কোনো এক বড় জমিদারের হাতে নাকি ওই সব জায়গার শাসন ছিল। তো তখনও আমাদের দেশে ইংরেজদের শাসন শুরু হয়নি। তাহলে বুঝতেই পারছেন, প্রায় প্রায় 150 বছরের বেশি সময়ের আগের কথা। তো ওই জঙ্গলের মাঝে যে ভাঙা প্রাসাদটা আছে, সেই প্রাসাদেই তখন জমিদার বল্লভ রায় থাকতেন। আর আর বল্লভ রায়ের 2 রানীকেই দেখতে একেবারে অপরূপ সুন্দরী ছিল। তাদের নাম মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বদলে গিয়েছিল। তো সেই 2 রানীকে সকলে বড় রানী আর ছোট রানী বলেই ডাকত। বড় রানী কিংবা ছোট রানীর মধ্যে বেশ সদ্ভাব ছিল। তারা তারা কখনোই একে অপরকে ঘৃণা কিংবা হিংসা করত না। বড় রানীর ছিল একটা ছেলে আর ছোট রানীর ছিল একটা মেয়ে। তো সবকিছুই বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু কিন্তু এমন সময় ওই রাজার প্রাসাদে এসে উপস্থিত হয় এক সওদাগর। তিনি এখানে ওখানে ঘুরে নানান জিনিসের ব্যবসাপত্র করতেন। তো তার কাছে নাকি ছিল আশ্চর্য রকমের কিছু পাথর, আর সেই সমস্ত পাথরের দাম নাকি ছিল আকাশ ছোঁয়া। তো তিনি সেই পাথর নিয়ে এখানে ওখানে ঘুরতেন। আর উনি নাকি অনেক দূরের কোনো পাহাড় থেকে সেই সব পাথর পেয়েছিলেন, এমনটাই শোনা যায়। একটা কথা এখানে বলে রাখি, এই সব গল্পই কিন্তু আমাদের গ্রামের লোকেদের মুখে শোনা। তাই এর সত্যি মিথ্যে কোনো কিছুই কিন্তু আমি জানি না। তো যাই হোক, সেই সব পাথর নাকি রাজার খুব পছন্দ হয়, এমনকি রানীদেরও নাকি বেশ পছন্দ হয়। তো সে একটা পাথর ছোট রানীকে এবং আর একটা পাথর বড় রানীকে উপহার দিয়েছিলেন। আর বাকি পাথর নাকি সে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু রাজা হোক বা জমিদার হোক, তাদের কাছে তো টাকা পয়সা অনেক থাকে, কিন্তু গ্রামের লোকেদের তো অত টাকা পয়সা নেই। তো তিনি সেখানেই থাকতেন, কিছুদিন ঘুরে ফিরে বেড়াতেন, তারপর এখান থেকে যাওয়ার জন্য দিন গুনতেন। জানা যায় সওদাগর নাকি রাজাকে বেশ কিছু অর্থ প্রদানও করেছিলেন। কিন্তু এরই মাঝে একদিন হঠাৎ করে রাতের অন্ধকারে বড় রানী অসুস্থ হয়ে পড়েন। কি যে হয় তার, সেটা কবিরাজ নিজেও ধরতে পারেন না। বড় রানী থেকে থেকে রাতের বেলা চিৎকার করে ওঠেন। তার তার শরীর গরমে একেবারে আগুনের মতো পুড়ে যায়। আবার 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 দিনের বেলা যেন সবকিছু ঠিক হয়ে যায়। তো সেই দেখে একদিন কবিরাজ মশাই রাজাকে নিজের কাছে ডেকে বলেন, অবস্থা তো কি হচ্ছে আমি তা কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে খারাপ কিছুর নজর পড়েছে বড় রানীমার উপর। এর জন্য পুরোহিত ডেকে কিংবা তান্ত্রিক ডেকে ভালো কোনো পূজা করাতে হবে। তাহলে তাহলে আপনি তাই করুন না, ভালো কোনো তান্ত্রিকের একটু ব্যবস্থা করুন, যে এই সমস্ত কিছু বুঝবে। তো কবিরাজের কথায় একজন তান্ত্রিক এলো
কিন্তু সে রাজবাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করলো না। বাইরে থেকে সে বলল, এখানে এমন কেউ আছে যে এই সমস্ত কিছু করাচ্ছে? তার জন্যেই এই বাড়ির সবাইকে আমি একবার দেখতে চাই। তান্ত্রিকের কথায় রাজা সবাইকে খুঁজে বার করে আনলো, কিন্তু কিন্তু সেই লোকটিকে পাওয়া গেল না। মানে সেই যে সওদাগর লোকটি এসেছিল, সে গোটা বাড়িতে কোথাও নেই। অথচ বাড়ি থেকে তাকে বাইরে যেতে কেউ দেখেনি। রাজা, তান্ত্রিক, কবিরাজ সবার সন্দেহ হলো সেই কিছু করেছে। সে আসার পরেই তো এসব হয়েছে। এদিকে এদিকে তান্ত্রিক খুঁজে খুঁজে বলল যে পাথরগুলো তিনজনকে সে দিয়েছে, সেই পাথরগুলোর মধ্যে কোনো এক অশুভ শক্তি রয়েছে। অথচ রাজার আবার সেই পাথর বেশ পছন্দ হয়েছে। তাই নিজের চোখে কিছু না দেখে, প্রমাণ না পেলে তিনি কিছুই করতে চান না অন্যের কথায়। তাই সেদিন রাতের বেলা বড় রানীর ঘরের একপাশে পর্দার আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইলেন রাজামশাই আর সেই তান্ত্রিক। কিভাবে লুকিয়েছিলেন সে কথা জানি না, তবে এইটুকু শুনেছি অনেক রাতে বড় রানীমার অন্ধকার ঘরে প্রদীপের আলো জ্বলছিল এখানে ওখানে। ওরা দেখতে পাচ্ছিল মাথার কাছে একপাশে ছোট্ট একটা কাঠের বাক্সের মাঝে রাখা রয়েছে সেই বড় পাথরটা। পাথরটা দেখতে বেশ সুন্দর এবং বেশ বড় সড়ো। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর হঠাৎ ঘরের ভেতরে কেমন একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। সবাই দেখতে পান কাঠের সেই বাক্সটা খুলে গেছে, আর সেই পাথরটা থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে ঘরের মধ্যে যেন আস্তে আস্তে ঝড়ের মতো শুরু করেছে। ওটা কি হচ্ছে? থাকুক রাজা মশাই, এখন আর কোনো কথা বলবেন না। আগে আমায় দেখতে দিন ব্যাপারটা কি হচ্ছে। তার মানে পাথরের মধ্যে এমন কিছু ছিল যেটা বড় রানীর ক্ষতি করছে? অশুভ কোনো পাথর? এমনটাই তো মনে হয়। কালো সেই ধোঁয়াটা যখন এক জায়গায় এসে স্থির হয়ে দাঁড়ালো, তখন দেখা গেল সেই ধোঁয়ার মাঝে যে দাঁড়িয়ে রয়েছে সে আর অন্য কেউ নয়, সেই সওদাগর, যাকে রাজামশাই তার বাড়িতে স্থান দিয়েছিলেন, যাকে গোটা সময়টার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কিন্তু তখন তার চেহারা একেবারে অন্যরকম। স্বাভাবিকের চেয়ে তখন বেশ খানিকটা লম্বা, তার চোখ দুটো হলদে ফ্যাকাশে, তার মুখের ভেতর থেকে লম্বা লম্বা দাঁতের দুপাশ থেকে বেরিয়ে এসেছে লম্বা শিয়ালের মতো দুটো সরু দাগ। গোটা শরীরে কাপড়ের চিহ্ন মাত্র নেই, অথচ তার মুখ বাদে বাকি সবকিছু যেন কালো লোমের মতো কিছুতে ঢাকা। ওরা কিছু বুঝে ওঠার আগেই সওদাগর বিছানার ওপরে উঠল। তারপর রানীমার শরীরের ওপরে নিজের শরীরকে লম্বালম্বি ভাবে রেখে সে দুটো হাত দিয়ে চেপে ধরল রানীমার মাথা। রাজা অধৈর্য হয়ে পড়েছিল, কিন্তু তান্ত্রিক তাকে চুপ করে থাকতে বললেন। সওদাগর রানীমার গলার কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে কি যেন একটা করল, আর তাতেই রানীমার মুখ থেকে ঘুমন্ত অবস্থাতেও যেন গোঙানির মতো একটা শব্দ বেরিয়ে এলো। এই সমস্ত কিছু দেখে রাজা কিন্তু চুপ করে থাকতে পারলেন না। তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়তে গেলেন সেই সওদাগরের ওপরে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে ছিটকে গেল ঘরের এক পাশে, আর সঙ্গে সঙ্গে তার গলা থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। কে তুই? চলে যা এখান থেকে, চলে যা। আমার কাজে বাধা যদি হয় তাহলে কিন্তু মরবি। রাজা তখন রাগে একেবারে পাগলের মতো হয়ে গেছেন। ঘরের মধ্যে থাকা একটা ভারী পাথর নিয়ে সে ছুঁড়ে মারল সওদাগরের দিকে, কিন্তু সেই মুহূর্তেই
সেটা যেন সওদাগরকে ভেদ করে অন্য পাশে চলে গেল। সওদাগর রাজার দিকে এগিয়ে এসে নিজের শক্ত বলিষ্ঠ হাত দিয়ে তার গলাটা চেপে ধরে তাকে ছিটকে দিল ঘরের মেঝের মধ্যে। আর আর এই সমস্ত দেখে তান্ত্রিক যা বুঝতে পেরেছে তাতে তার ভয়ে একেবারে বুকের রক্ত হিম হয়ে গেছে। এই অপশক্তিকে এমন ভাবে আটকানো যাবে না। কিন্তু কিন্তু এই মুহূর্তে বাইরে না বেরোলে রাজামশাইকেও তো বাঁচানো যাবে না। তাই তাই তাড়াতাড়ি বেরিয়ে এসে কোনো রকমে সে রাতের মতো রাজামশাই এবং বড় রানীকে বিপদের হাত থেকে উদ্ধার করে ফেললেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এটাও বুঝতে পারলেন যে এই রাজপ্রাসাদকে বিপদের হাত থেকে মুক্ত করা একেবারে অসম্ভব। অসম্ভব কেন? ওই সওদাগরের রূপে রাজার প্রাসাদে যে ঢুকেছিল সে অন্য কেউ নয়, নিম্ন স্তরের কোনো এক পিশাচ। আজ এই 3টে পাথরের মাধ্যমে সে নিজের শক্তিকে ওই 3 জনের কাছাকাছি রেখেছিল, তাতে এক এক করে তাদের মারতে পারে। এই কারণেই তো সেখান থেকে সামনে আসেনি। পরদিন সকালে তান্ত্রিক সমস্ত কথা সবাইকে খুলে বললেন। ওই 3টে পাথর এক জায়গায় করে সেগুলোকে নষ্ট করে ফেলার চেষ্টা করা হলো, কিন্তু সেগুলো ভাঙলো না। আর পাথর তো আগুনেও পড়ে না, তাই তাই সেগুলোকে মাটির তলায় পুঁতে দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু সেগুলোকে মাটির তলায় পুঁতে রাখলেও সেই পাথর আবার নিজে থেকেই নিজের জায়গায় চলে যায়। তাই রাজামশাই রাতের বেলায় প্রাসাদের পাহারা বাড়িয়ে দিলেন। প্রাসাদের আশেপাশে এখানে ওখানে সব জায়গায় পাহারাদার রইল বটে, কিন্তু লাভ কিছু হলো না। বড় রানীর বদলে এবার ছোট রানীর ওপরে আক্রমণ হতে লাগলো। তারও একই রকম প্রচন্ড জ্বর, রাতের বেলা এলোমেলো কথা বলা, চিৎকার চেঁচামেচি করা, আর তারপর সারাটা দিন ঘুমিয়ে কাটানো, এসবই হতে থাকলো। আর এবারে রাজা একেবারে অধৈর্য হয়ে পড়লেন। তিনি তান্ত্রিককে বললেন, অনেক হয়েছে, এবার এমন কিছুর একটা ব্যবস্থা করুন যাতে ও আর এখানে আসতে না পারে। ব্যবস্থা করা যাবে না, তবে আমি এমন একটা ব্যবস্থা করতে পারি যাতে এই প্রাসাদ থেকেও বাইরে বেরোতে পারবে না। তবে তার জন্য এই গোটা প্রাসাদ খালি করতে হবে। তারপর কি হলো? এর পরে কি হলো সে কথা কেউ জানে না। আসলে আসলে এত পর্যন্ত সমস্ত ঘটনাই গ্রামের লোকেদের মুখে শুনেছিলাম। তখন তখন সেই রাজার বাড়িতে গ্রামের যে লোকেরা থাকতো তাদেরই মুখে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা। আর এরপরে রাজপ্রাসাদ ফাঁকা হয়ে যায়। আসলে কি হয়েছিল সে কথা কেউই জানে না। তবে তবে অনেকে মনে করে তান্ত্রিকের কথায় রাজা সেই প্রাসাদ ফাঁকা করে দিয়েছিল। আর আর সেই 3টে পাথরের সঙ্গে আরো অনেক পাথর, আর আর সেই সওদাগর রূপে পিশাচ, এ সবই নাকি এখনো ওই প্রাসাদের মধ্যেই বন্দী হয়ে আছে। কিন্তু তাহলে যদি ওই সাধু সেই প্রাসাদের মধ্যে রাতের বেলা যায়, এতে তো তার বিপদ হবে। আর যে গুপ্তধনের কথা আপনি বললেন সাধু বাবা, অল্প সময়ের মধ্যে সেই রাজা তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে এসেছিল, তাই অনেকে মনে করে সেখানে অনেক ধনরত্ন অনেক কিছু ফেলে এসেছে, কিন্তু আমি তেমন মনে করি না। সে যা ফেলে এসেছে তা হলো বিপদ, আর অন্য কিচ্ছু নয়। ওই বিপদ বাঁধন থেকে একবার যদি সে পিশাচ মুক্ত হয়ে যায় তাহলে এত বছর পরে আবারও ফিরে আসবে এবং বিপদ হবে। এক টানা এতটা কথা বলে তারানাথ চুপ করল। আমি বললাম, সেই পুরনো দিনের রাজা রানীর গল্পের মতো তো, কিন্তু বোধহয় জমিদার হোক আর রাজা যাই হোক না কেন, গল্পটা যদি সত্যি হয় তাহলে সেই প্রাসাদের সত্যি সত্যি কি সেই পিশাচ তখনও বন্দী ছিল? মানে এতগুলো বছর তো হয়ে গেছে, প্রায় 150 বছর।
অপশক্তিকে এর থেকেও বেশি সময় ধরে বন্দি করে রাখা যায়। বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে তান্ত্রিক যদি এই কাজ করতে পারে, একবার ভেবে দেখো, এত শক্তিশালী কোনো একজন তান্ত্রিক সেই পিশাচকে ভয় পেয়েছিল, তার মানে তার ক্ষমতা কত বেশি হবে। কিন্তু গ্রামের লোকেরা তো ওইদিকে যেত না, আর ওই মধ্যে যদি সেই পিশাচ থেকেও থাকে সে কথা তো কেউ জানতেও পারেনি। গ্রামের লোকেরা ওদিকে যেত না দুটো কারণে। পরিত্যক্ত সেই প্রাসাদে সাপ আর শেয়ালের আড্ডা ছিল। তাছাড়া রাতের বেলা সেখান থেকে অদ্ভুত কিছু কথা শোনা যেত, চিৎকার করার শব্দ, হঠাৎ জ্বলে ওঠা আলো, হাসির শব্দ। এই সমস্ত কারণে তারা ওখানে যেত না। কিন্তু আমরা ওখানে গিয়ে দেখেছিলাম অন্য এক ব্যাপার। এবার তারানাথের কথায় কিন্তু আমরা চমকে উঠলাম। ওই প্রাসাদ নিয়ে যখন এত কিছু সমস্যা ছিল, তারপরেও সেখানে ওরা গিয়েছিল। তারানাথ কিছুক্ষণ চুপ করে বাইরের দিকে তাকিয়ে রইল, তারপরে আবার বলতে শুরু করলো। ভবানীর মুখেই সমস্ত কথা শুনলাম, কিন্তু এর পরেও ভবানী বলল এই গল্প যে সত্যি তা কোনো মানুষই বলতে পারে না, কারণ সবকিছুই 150 বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে ফিরে এসেছে। হতেই পারে এর মধ্যে অনেক মিথ্যে কথা ঢুকেছে, কিন্তু কিছু না থাকলে তা নিয়ে তো আর কোনো কথা হবে না। আমার মনে হয় তাহলে আমাদের আজকে ওখানে যাওয়া দরকার। যদি সাধু রাতে ঢুকে যায় ওখানে, সেখানে তার তো বিপদ হবে, তাই তাকে বিপদ থেকে বাঁচানো দরকার। তোমার মনটা ভালো তারা না, তাই অচেনা একজনের জন্য তুমি এত চিন্তা করছো। তাকে আমি অনেকবার বুঝিয়েছি, ভবানী নিজে পর্যন্ত বলেছে, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। লোভ, বুঝলে, লোভ, লোভ তাকে পেয়ে বসেছে। এই কথা বললেন ঠিকই, কিন্তু তিনিও যে মনে মনে তার জন্য চঞ্চল হয়ে পড়েছেন বুঝতে পারছিলাম। একসময় স্থির হলো আমি, ভবানী এবং সাধু তিনজনেই যাব। সেই ভাঙা প্রাসাদে আর কিছু না হোক, সেই সাধুকে বাঁচানোর জন্য একটা চেষ্টা আমরা করব। মোহনপুর গ্রামে আজই এলাম, আজই এমন একটা অবস্থার মধ্যে পড়তে হবে। কিন্তু ভাগ্য যখন লিখে দিয়েছেন স্বয়ং ঈশ্বর, তখন সে কাজ তো হবেই। তাই একটু পরেই আমরা তিনজনে মিলেই চলে গেলাম। ভবানীর বউকে কিন্তু সত্যি কথা বলা হলো না, তাকে বলা হলো আমরা একটু গ্রামের দিকটা ঘুরে আসছি, কাল সকালে চলে যাব। তাই দুরু দুরু বুকে ভাঙা প্রাসাদ যে আমি তখনও নিজের চোখে দেখিনি, তার দিকে এগোতে লাগলাম। না জানি কি হবে। বাইরে কিন্তু এইবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আসার সময় কিশোরী বলেছিল আজ বোধহয় বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি নামতেই কিশোরীর দিকে তাকিয়ে বললাম, দেখেছো, তুমি তো বললে বৃষ্টি হবে না আজ। তারানাথ কিছু বলল না, সে চুপ করেছিল বোধহয়। অনেক আগের কথা, তাই সেটাই ভালো করে মনে করার চেষ্টা করছিল। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, সাধু, আমি আর ভবানী মিলে গ্রামের পথ পেরিয়ে মোহনপুরের শেষে সেই জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করলাম, তখন অন্ধকার নামতে শুরু করেছে। আমাদের কাছে দেশলাই রয়েছে, একটা হ্যারিকেন ভবানীর কাছে রেখেছিলাম, লাঠি আর কাপড় দিয়ে মশাল বানিয়ে নেব। কিন্তু সাধু বাবা বারণ করলেন, বললেন, ওখানে যারা আছে তারা আগুন পছন্দ করে না, সঙ্গে দেশলাই রয়েছে, তাতেই হবে। চেষ্টা করব আমরা যাতে ওই বাড়ির ভেতরে ঢুকতে না হয়। অনেকটা সময় ধরে জঙ্গলের পথ হেঁটে যখন সেই ভাঙা প্রাসাদের কাছে গিয়ে দাঁড়ালাম, তখন একেবারের জন্য মনে হলো এখানে না এলেই বোধহয় ভালো হতো। প্রাসাদ তো একসময় দোতলা ছিল, কিন্তু এখন তা ভেঙে পড়েছে। এমনভাবে ভেঙেছে যে তার তলার ঘরগুলোর দিকে যাওয়া সম্ভব নয়। একতলা সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে যাওয়া বোঝায় বটে, কিন্তু যে কোনো সময় হুড়মুড় করে গোটা বাড়িটা ভেঙে পড়তে পারে। বট, অশ্বত্থ চারা তো অনেক দূরের ব্যাপার। ভাঙা ধ্বংসস্তূপের গায়ে ঘাস জন্মেছে, গাছ উঠে গেছে উপরের দিকে। ভেতরে সাপ, খোপ, শেয়াল সবই থাকতে পারে। এমন অদ্ভুত একটা জায়গায় দিনের বেলা না এসে রাতের বেলা আসাটা যে বোকামিটা বুঝতে পারছি না।
সাধু বাবা এমন কাজ করলো কেন? আমার মনের অবস্থা বুঝতে পেরে সাধু বাবা বললেন, জানি মনে হচ্ছে যে এখানে না আসাটাই ভালো ছিল, কিন্তু কি করব বলো? দাঁড়াও একবার দেখি। একথা বলে সাধু বাবা মুখের দুপাশে হাত রেখে সেই সাধুর নাম ধরে ডাকতে লাগলেন। বেশ কয়েকবার ডাকাডাকি করেও যখন তার সাড়া পাওয়া গেল না, তখন ভবানী হঠাৎ হ্যারিকেনের আলোতে সামনে ভেতরে প্রবেশ করার পর চারিদিকে কি যেন দেখে পায়ের চিহ্ন ধুলো জমে রয়েছে। চারপাশটায় তার উপর দিয়ে দুটো পায়ের ছাপ ভেতরের দিকে ঢুকে গেছে। আমি বললাম, তাহলে তো নিশ্চিতভাবেই সেই সাধু ভেতর ঢুকেছে, কিন্তু আমাদেরও তো তাহলে ঢোকা দরকার। ভবানী বাইরেই রইল আলো হাতে। আমি আর সাধু বাবা ভেতরে ঢুকলাম। দেশলাই রয়েছে সঙ্গে। ফস করে দেশলাই চাটি জ্বালিয়ে তার আলোতে অল্প অল্প করে ভেতরটা ঢুকে এলাম। যতটা বড় মনে হয়েছিল গোটা প্রাসাদটা, কিন্তু এটা তার চেয়েও বড়। ভেতরে ঢুকে মস্ত বড় একটা হলঘরের মতো জায়গায় আমরা এসে পড়লাম। ধুলো মাকড়সার চাল, নোংরা আবর্জনা ছড়িয়ে রয়েছে। চারপাশে বিশাল বড় ঘর, এখানে ওখানে দেওয়াল থেকে ভেঙে পড়েছে। ইট পাথর চুন সুরকি এগুলো এখানে এখনো ভেঙে পড়েছে। তার মধ্যেই কোথাও কেউ নেই। চারপাশে অনেকগুলো দরজা। একসময় এখান থেকে দরজাগুলো দিয়ে বাইরের এবং ভেতরে নানা ঘরগুলো যাওয়া যেত এক পাশ থেকে। বাঁকানো সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। আমরা এই করছিলাম পায়ের ছাপ ধরে। সেই পায়ের ছাপ সোজা চলে গেছে ভেতরের দিকে একটা বড় ভেঙে পড়া দরজার দিকটাতে। সেই পায়ের ছাপটা রয়েছে। সাধু বাবা বললেন, তারানাথ, আমাদের দেহ বন্ধন করা আছে, কিন্তু অদ্ভুত কিছু শক্তি অনুভব করতে পারছি। আশা করি তুমিও পারছো। তাদের কাছে কিন্তু দেহ বন্ধন কোনো কিছুই নয়। এমন সময় ভেতরে সেই ঘরের দিক থেকে একটা রক্ত জল করা চিৎকারের শব্দ ভেসে এলো, যেন প্রচন্ডভাবে কেউ চিৎকার করে উঠেছে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি ছুটে গেলাম। সেই চিৎকারকে লক্ষ্য করে দেশলাইয়ের কাঠি ধরাতে ধরাতে সেই চিৎকারের শব্দ শুনেও ভেতরের দিকে ঢুকে দুটো দরজা পেরিয়ে দু চারটে ঘর পেরিয়ে ভেতরে যে কোথায় চলে এলাম আমরা নিজেরাও জানি না। কিন্তু চিৎকারটা এসেছে এই ঘর থেকেই, কারণ আধো অন্ধকারের মধ্যেও ঘরের ভেতরে কার যেন গোয়ানির মতো শব্দ শোনা যাচ্ছে। আর তার সঙ্গে দুটো পায়ের শব্দ যেন ঘরের মধ্যে খসখস করে চলেছে। সাধু বাবা আর আমি পাশাপাশি দাঁড়িয়ে বেশ বুঝতে পারছি এই সাধুকে বাঁচাতে এসে আমরা নিজেরাও চরম বিপদের মধ্যে পড়েছি। ঠিক এমন সময় একটা ব্যাপার ঘটে গেল, যেন মনে হলো আমার কানের পাশ থেকে হাওয়ায় ভর করে কে যেন ভেসে চলে গেল। পেছনের দিকে গোয়ানোর মতো শব্দ শুনে এগোচ্ছি আমি। এইসব দেখতে দেখতে তাকাতে দেখতে পেলাম ভাঙা দেওয়ালের গায়ে ঠিক মাকড়সার মতো হামাগুড়ি দেওয়ার মতো কে যেন উপরের দিকে উঠে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়ে ফেললাম, মানে দেশলাইয়ের আলো। আর দেশলাইয়ের সেই আলোতে অস্পষ্টভাবে দেখতে পেলাম উঁচু ঘরের ছাদের দিকটায় দুটো হাত আর দেওয়ালের উপর দুটো পা রেখে কি যেন কোনাকুনিভাবে দেওয়ালের উপর বসে আমাদের দিকেই তাকিয়ে দেখছে। আলোতে অস্পষ্টভাবে হলেও যেন তার মুখের দুপাশ থেকে গড়িয়ে পড়া রক্ত দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে সাধু পেছন থেকে চিৎকার করে বললেন, তারানাথ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো এখানে। সাধুর কথা শুনে পেছনে তাকিয়েছি। এমন সময় মনে হলো মাথার উপর থেকে সেই মূর্তিটা আমায় লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে একপাশে সরে গেলাম। ওপরে এসে পড়ার বড় মুহূর্তেই যেন সে ছিটকে গেল। একপাশের অন্ধকারে সাধু ততক্ষণে আবার দেশলাই জ্বালিয়েছে। দেশলাইয়ের আলোয় দেখতে পেলাম মেঝের উপর পড়ে রয়েছে সেই সন্ধ্যাবেলা গাছের তলা দেখতে পাওয়া সেই সাধু। তার হাতের পাশে পড়ে রয়েছে তিনটে পাথর, হলদে, সবুজ আর একটা নীল। পাথরগুলো বেশ বড়, সাধারণ পাথরের চেয়ে বড়। কাঁধের এক পাশ থেকে গোটা হাতটুকু কে যেন ছিঁড়ে ফেলেছে। সেখান থেকে গলগল করে রক্ত বেরিয়ে তুলোতে মিশে যাচ্ছে। তার মুখের এক পাশে ধারালো কিছু দিয়ে মুখের কেউ মাংস আর চোয়ালের অর্ধেকটাই যেন ছিঁড়ে নিয়েছে। সেই অবস্থাতে সে ঘুমাচ্ছে। তার চোখের কোণ বেয়ে জল পড়ছে আর কি যেন বলার চেষ্টা করতে লাগছে সে। সাধু তার মুখের কাছে কানটা নিয়ে গেল। ঠিক তখনই রক্ত জল করা একটা দৃশ্য দেখে
আমি আতঙ্কে যেন পাথর হয়ে গেলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি তারানাথ তান্ত্রিক, স্বয়ং মধুসুন্দরী দেবী মাতুবাগলির আশীর্বাদ প্রাপ্ত। আমার ক্ষতি করার ক্ষমতা সাধারণ কোনো অপশক্তি নেই। সেই আমি দেখতে পেলাম মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাধু দুটো চোখ যেন এক মুহূর্তে পাল্টে যাচ্ছে। তার মুখের দাঁতগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এদিকে সেই সাধু বাবা তার কথা শোনার জন্য নিজের কানটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে নিচের দিকে। তার নিচের দিকে তাকিয়ে আমি চিৎকার করে উঠলাম, সাধু বাবা, সাধু বাবা, খবরদার, খবরদার, ও মানুষ নয়। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাধু বাবা বোধহয় কিছু একটা আন্দাজ করতে পারলেন। তিনি ঝট করে তাকে ছেড়ে উপরে উঠে এলেন, আর সঙ্গে সঙ্গে তার শরীরটা পাল্টে গেল। একটু আগে দেওয়ালের উপর দেখতে পাওয়া সেই ভয়ঙ্কর মূর্তিতে। তখনই আমাদের পেছনের দরজাটা দিয়ে হাঁটতে হাঁটতে কে যেন এসে ঢুকলো ভেতরে। তাকিয়ে দেখি ভবানী, তাতে হ্যারিকেন। ভবানী কাঁপা কাঁপা গলায় বলল, আপনাদের দেরি হচ্ছে দেখে ভেতরে চলে এলাম। আমার আমার ভীষণ ভয় করছে, এক্ষুনি চলুন। সাধু বাবা উঠে এলো। সেও বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছিল। তাড়াতাড়ি ভবানীর দিকে এগিয়ে গেল সে। আমিও এগোচ্ছিলাম। আমাদের চারপাশ থেকে সেই কালো দুটো ছায়ামূর্তি কোথায় যেন মিলিয়ে গেছে। সাধু বাবা আরো দুটো পা এগিয়ে গেছে। এমন সময় চট করে থমকে দাঁড়িয়ে পড়ল। আমাদের কাছে তখন আলো নেই। ভবানীর হাতে ঝুলতে থাকা হ্যারিকেনের আলোটা স্থির হয়ে রয়েছে। ভবানী এদিক ওদিক তাকিয়ে দেখছে, তার মুখের উপর আলো এসে পড়েনি, মুখটা অন্ধকারে। সাধু বাবা দেশলাইটা পকেট থেকে বার করে ফস করে সেটা জ্বালিয়ে আমার মুখের সামনে ধরলেন। তারপর ভবানীর দিকে সেই দেশলাইটা ঘোরাতে তার মুখটা যেন দেখা গেল না। অন্ধকারে ভবানী আবার বলল, তাড়াতাড়ি চলুন আপনারা, এখানে থাকাটা ঠিক হবে না। চলুন। আমরা যাকে খুঁজতে এসেছি তাকে না নিয়ে চলে যাব ভবানী? আপনাদের বিপদ হোক সেটা আমি চাই না। তুমি কে বলো তো? ওদের মতন তুমি আমাদের উপরে আক্রমণ করনি, তুমি অন্য কেউ। ভবানীকে আমি চিনি, সেই গ্রামের ছেলে। এতদিন যখন সেই বাড়িতে একবারও আসেনি, তাহলে আজ সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। তোমার হাতের হ্যারিকেনের আলোটা স্থির হয়ে রয়েছে, সেটা নড়ছে না। ওটা আগুন নয়। সাধুর কথায় আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে নজর গেল হ্যারিকেনের আলোর দিকে। আর বুঝতে কিছু বাকি রইল না। আলোটা কেমন যেন স্থির হয়ে রয়েছে, একটুও নড়ছে না। যতই হোক না কেন, হ্যারিকেন আলো এমনভাবে স্থির হয়ে থাকতে পারে না। ভবানীর মুখটা যেন অন্ধকারে কেমন হয়ে গেছে। তার হাতের আলোটা যেন অন্ধকারে মিলে যেতে শুরু করলো। ভবানী আস্তে আস্তে বলে, এইখানে আসা ঠিক নয়, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। ওরা এখানেই আছে, এখনো আছে। আমি আর সাধু বাবা দ্রুত এগিয়ে গেলাম ভবানীর দিকে। ভবানী হেঁটে চলেছে এক দরজা থেকে অন্য দরজায়, আমরা তার পেছনে। প্রচণ্ড ভয় যে আমাদের দুজনের গোটা শরীরকে আচ্ছন্ন করেছিল বুঝতে পারছিলাম, কিন্তু ভবানীর আকর্ষণ যেন আমাদের টেনে নিয়ে চলেছে। কখন যে আমরা সেই ভাঙা সিঁড়ি পেরিয়ে দোতলার ভাঙা দরজার একটা ঘরের কাছে এসে পড়েছি বুঝতেই পারিনি। ভেতরের দিকে তাকিয়ে দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। দেখি মাটির উপর পড়ে রয়েছে একটি লোক, তার পরনে সাদা রঙের পোশাক, মাথা সাদা টুপি। দেখে ওই সওদাগর বণিক এরকমই মনে হয়। তার সামনে কাঠের বাক্সের মধ্যে অনেকগুলো পাথর, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে এখনকার আঞ্চলিক পোশাক পরা একটা লোক। তার হাতে একটা তলোয়ার, বোধহয় রাজা হবে। সে অদ্ভুত গলায় বলল, এই সমস্ত পাথর আজ থেকে আমার। এই পাথর আমায় দিয়ে তুই এখান থেকে চলে যা, তাহলে তোর কোনো ক্ষতি আমি করব না। আমার গোটা জীবনের উপার্জন আমি দিতে পারবো না। আপনাকে আমি একটি পাথর তো উপহার দিয়েছি, আমি আর পারবো না। আমাকে এখান থেকে যেতে দিন। তাহলে তোর মৃতদেহ যাবে এখান থেকে। আমার যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই পাথর যে বাড়িতে থাকবে সেই বাড়ির কিন্তু সর্বনাশ হবে। কেউ থাকতে পারবে না সেখানে। প্রত্যেকটা পাথর জীবন্ত মানুষের আত্মাকে আটকে রেখেছে। একবার আমি চলে গেলে
তারপর তারা মুক্ত হয়ে যাবে। তারপরে আর কারোর কোনো সমস্যা হবে না। লোকটা অদ্ভুতভাবে হাসতে লাগলো। তারপরেই দেখতে পেলাম সেই সামনের লোকটির হাতের তলোয়ার তার গলা বরাবর নেমে এসেছে। তার মাথাটা কেটে ছিটকে গিয়ে পড়লো একপাশে, পিনকে দিয়ে রক্ত ছড়িয়ে পড়লো সেই পাথরের উপর। তলোয়ার হাতে লোকটির সেই পাথরের বাক্সটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। আর দেখতে পেলাম সেই পাথরগুলো থেকে কালো কালো ধোঁয়ার মতো কি যেন বেরিয়ে আসছে। এতক্ষণ যে আমার পাশে সাধু বাবা সেই লোকটি দাঁড়িয়ে রয়েছে আমার মনেই ছিল না। সম্বিত ফিরল সাধু বাবার গলায়। তার মানে আমি যা ভেবেছিলাম তাই, আসলে ভবানী বলা কথাগুলো সত্যি নয়। ঠিক তখনই মনে পড়ল আমাদের পাশে সেই লোকটা দাঁড়িয়ে আছে। তার দিকে তাকাতেই দেখতে পেলাম একটা মাথাহীন শরীর দাঁড়িয়ে রয়েছে। সেখানে তার এক হাতে স্থির হয়ে থাকা হ্যারিকেনটা আবার কখন যেন ফিরে এসেছে। তার পরনের পোশাকটা ভবানীর পোশাকের মতো নয়, সেটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। একটু আগে ঘরের মধ্যে মাটির উপর যে লোকটার মাথা কাটা পড়েছিল সেই লোকটার মতো হয়ে গেল। আমাদের দিকে ঘুরল সে। আমার দিকে তাকালো কিনা বলতে পারবো না, কারণ তার গলার উপরে মাথাটা নেই। একটা অদ্ভুত কণ্ঠস্বর কোথা থেকে যেন ভেসে এলো। তখন থেকেই আমি এখানে বন্দী হয়ে রয়েছি আর পাহারা দিয়ে চলেছি আমার গোটা জীবন ধরে জমানো ওই পাথরগুলোকে। কেউই পাথর নিতে এলে আমি তাকে আটকাতে পারি না। কিন্তু তাহলে আমাদের তুমি রক্ষা করলে কেন? আমরা তো ওই পাথরের খোঁজে এখানে এসেছিলাম। পাথরের খোঁজে যে তোমরা আসনি সে কথা আমি জানি। ওই দেখো, ওরা তো তার জন্যই তোমাদের এতক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে এনেছে। এইবার হাসির শব্দ শুনতে পেলাম। দেখি সিঁড়ি বেয়ে উঠে গেছে কতগুলো কালো কালো ছায়া। ভালো করে দেখলে বোঝা যায় ওরা 7 জন। আর একটু আগে দেখা সেই কাঠের বাক্সের মধ্যে ছিল 7খানা পাথর। ওরা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। কিন্তু ওটা কি? ওদের মধ্যে একটা ছায়ামূর্তির একটা হাতের মধ্যে শক্ত করে চাপা অবস্থায় ধরে রয়েছে সেই সাধু বাবার মাথাটা। তার মাথাটা যেন শরীর থেকে কেউ ছিঁড়ে ফেলেছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা সাধু বাবা কিন্তু চমকালেন না। তিনি বললেন, কি চাও তুমি? কিছুই চাই না। সবাই মিথ্যে জানে। সবাই জানে আমি এই গোটা পরিবারকে শেষ করেছি, কিন্তু আসলে ওরা জানে না আমার মৃত্যুর প্রতিশোধের জন্য ওরাই গোটা পরিবারকে শেষ করেছে। সেই রাতের পর থেকে যতগুলো রাত এই বাড়িতে জীবন্ত কোনো মানুষ ছিল তাদের কাউকেই ওরা ছাড়েনি, আর কোনো দিনই ছাড়বে না। তোমরা তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও। আর আর যাওয়ার সময় পাথরগুলো নিয়ে যাও। যাওয়ার সময় এই জঙ্গলের মাঝেই কোথাও মাটির তলাতে ওগুলোকে পুঁতে দিয়ে যেও। ওগুলোকে শুদ্ধ করতে হবে যে। সাধু বাবা এবার মৃদু হাসলেন। তারপর বললেন, তার মানে তুমি আমার কাছে এসেছিলে। মাথাহীন সেই শরীরটা কিন্তু আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে মিলিয়ে গেল। ধপ করে একটা শব্দের সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াগুলোকে আর কোথাও দেখতে পেলাম না। সাধু বাবা ধীর ভঙ্গিতে হেঁটে গেলেন। ঘরের ভেতরে কাঠের বাক্সের মধ্যে 7টা পাথর তুলে নিয়ে চলে এলেন। আসার সময় দেখতে পেলাম সেই সাধুর কাটা মাথাটা পড়ে আছে একপাশে। সেদিকে আমরা তাকালাম না। নিচে নেমে এলাম। এই বাড়িতে কোথাও হয়তো সাধুর বাকি শরীরটাও পড়ে আছে। তোমরা বিশ্বাস করবে না, জীবনে যে কয়েকবার চরম ভয় পেয়েছিলাম তার মধ্যে সে হলো একবার। সাধুর অসাধারণ ক্ষমতা দেখার তখনও বাকি ছিল। নিচের দিকে নেমে আস্তে আস্তে সে অন্ধকার ঘরগুলো পেরিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। দেখি ভবানী গাছের তলায় জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। সাধু বাবা পিছনে ঘুরে তাকালেন। দোতলায় একটা ভাঙা জায়গাতে তাকিয়ে দেখি দাঁড়িয়ে রয়েছে।
সেই সওদাগর আগের মতোই তার চেহারা, হাতে একটা লণ্ঠন। এতক্ষণ বুঝতে পারলাম ভবানী হ্যারিকেন এবং ওই সওদাগরের হাতে হ্যারিকেনের মধ্যে একটা পার্থক্য ছিল। ভবানীর হ্যারিকেনটা একালের সাধারণ, আর সওদাগরের হ্যারিকেনটা অনেক পুরনো। এটা আমি বুঝতে পারিনি, সাধু বাবা বুঝতে পেরেছিলেন। ভবানীকে ডাকতে যেতে সাধু বাবা বারণ করলেন, বললেন, ভবানী দেখার আগেই পাথরগুলোর সদ্গতি করতে হবে। এই পাথরগুলো হলো এমন এক জিনিস যার মধ্যে ওই 7 অশুভ শক্তিরা বন্দী রয়েছে। কিন্তু এমনটা হয় নাকি? হয়। এগুলো আমাদের এই দেশের নয়, এগুলো অন্য দেশের। ওই সওদাগর আমাদের এই বাংলাদেশের মানুষ নয়, সে এসেছে অনেক দূরের কোনো এলাকা থেকে। সেখানকারই কোনো এক ক্রিয়া এটা। যে মানুষ মারা যাবে সেই মানুষ মৃত্যুর আগেই ক্রিয়া করতে হয়। তাতে মৃত মানুষের আত্মা বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই একটা কাঁচের খণ্ডের মধ্যে জমা হয়, আর তাতেই তৈরি হয় এমন অদ্ভুত পাথর। এই পাথর যার কাছে থাকে তার বিপদ থাকে। সব সময় এই পাথর এক মানুষের কাছ থেকে অন্য মানুষের কাছে চলে যায়, আর বারবার রক্ত লাগে। একবার কেউই পাথর হাতে নিয়ে বিপদে পড়ে, আবার একে দান করে ফেললে সবকিছু ঠিক হয়ে যায়। আপনি যে বললেন ওই লোকটি আগেও আপনাকে দেখা দিয়েছে, ওই লোকটিকে আপনি কোথা দেখতে পেলেন? এখানে যখন আমি ওই সাধুর সঙ্গে প্রথমবার আসি ভবানীকে নিয়ে, দেবানন্দের সঙ্গে আমার দেখা হয় তখনই। ওকে আমি দেখতে পেয়েছিলাম এই বাড়ির দোতলায় ওই ভাঙা জায়গাটার কাছে। ওই আমায় ডেকেছিল এখানে। তোমায় তো আগেই বলেছিলাম তারা, ভাগ্যে আমাদের অনেক অদ্ভুত কিছু লেখা থাকে। ওর ভাগ্যে হয়তো লেখা ছিল আমার হাতে মুক্তি ঘটার। আমি এখানে ঠিক কোনো ক্রিয়া করার জন্য এসেছিলাম, সে কথা ওই সাধু নিত্যানন্দ নিজেও জানতো না। সে ভেবেছিল এখানে বন্দি থাকা আত্মাদের আমি বন্দি করে নিজের কাজে লাগাবো। কিন্তু এখানে আসার জন্য যে আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম। আমি অবাক হয়ে গেলাম সাধুর কথা শুনে, তার মুখে মৃদু হাসি দেখে। একটু এগিয়ে গিয়ে জঙ্গলের মাঝে গর্ত খুলে বাক্সসহ 7টা পাথর সে মাটি চাপা দিল। বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে দেখতে পেলাম। মাটির তলা থেকে বেরিয়ে আসছে কালো কালো ধোঁয়াগুলো। আবার সেই 7টা কালো ছায়া রূপ নিল, তারপর কোথায় যেন মিলিয়ে গেল। একটু পরে শুনতে পেলাম সেই বাড়ির দিক থেকে একটা রক্ত জল করা কান্নার শব্দ ভেসে আসছে। কে যেন কাঁদছে। ঠিক সেই মুহূর্তে সাধু বাবা বললেন, আর দেরি করা যাবে না, এক্ষুনি ভবানীর ঘুম ভাঙাতে হবে। তাড়াতাড়ি চলো, না হলে বিপদে পড়বো আমরা। বিপদটা কি হতে পারে তা তখনও জানতে পারলাম না। ভবানীর কপালে হাত রেখে সাধু বাবা ভবানীর জ্ঞান ফেরালেন। তারপর সেখান থেকে আমরা জঙ্গল পেরিয়ে খানিকটা এসেছি, এমন সময় হুড়মুড় করে একটা শব্দ শুনতে পেলাম। গোটা জায়গা যেন কেঁপে উঠল। ভবানী বলল, কি হলো? এতদিন ধরে যারা অপেক্ষা করছিল ওরা সবাই মুক্তি পেয়ে গেল। তোমাদের এই পাথর মহল আজ থেকে পুরোপুরি ধুলোয় মিশে গেল। তারনাথ কথা শেষ করে চুপ করে রইল। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম এর পরে কি হবে জানার জন্য, কিন্তু কিছুই না বলায় অধৈর্য হয়ে কিশোরী বলল, এরপর কি হলো? মানে আপনারা সেখান থেকে চলে এলেন আর সেই ভাঙা প্রাসাদটা ভেঙে পড়ল, কিন্তু সেটা কি করে হলো? জানি না, সাধু এ ব্যাপারে আমায় কিছু বলেননি। তবে মনে হয়েছিল সেই রাতে তারা তো মুক্তি পেয়ে গেল। হয়তো সেই সওদাগর নিজেও মুক্তি পেয়েছিল। তারপরে সেখানে আর কেউ রইল না, তাতেই হয়তো প্রাসাদ ভেঙে পড়েছিল। কিন্তু সাধুর স্বপ্নাদেশে তার সেখানে তাদের মুক্ত করতে যাওয়া এবং তার সঙ্গে আমার ওখানে যাওয়াই সবকিছুর মধ্যে কোনো মিল ছিল, কিন্তু আমি খুঁজে বার করতে পারিনি। তবে এরপরেই ঘটেছিল একটা আশ্চর্য ব্যাপার। বাড়িতে ফিরে ভবানী ঘুমিয়ে পড়েছিল। শেষ রাতের দিকে আমি আর সাধু সেখান থেকে বেরিয়ে আসি। সাধু আমায় বলল, তারানাথ, তোমায় যদি একটা কথা বলি তুমি বিশ্বাস করবে? ওই পাথর না হলে আজ থেকে প্রায় 150 বছর আগে যে তান্ত্রিক সওদাগর এবং
বাকিদের বন্দি করেছিল বলে গল্প শুনেছিলাম, সে তান্ত্রিক আসলে আমি। আমার জন্মান্তর হয়েছে আরো 2বার। আগের বার পারিনি, কিন্তু এইবারে কাজ করতে হয়েছে। যে রাতে ওই সওদাগরের কাছ থেকে রাজা সবকিছু কেড়ে নিয়েছিল, সেই রাতেই রাজার শরীর অসুস্থ হয়। তখন সে আমায় ডেকে পাঠিয়েছিল। আমি সব বুঝতে পারি, কিন্তু কিন্তু কিছুই করার ছিল না। তাই আমি ওই 7টি পাথরের মধ্যে থাকা আত্মাদের জাগিয়ে তুলেছিলাম আমাদের শাস্তি দেওয়ার জন্য। আর বাকি সবকিছুই তোমার জানা। তোমরা যেমন মাঝে মাঝে আমার কথা বিশ্বাস করতে পারো না, তো আমার সেই সাধুর শেষের কথাটা আমি বিশ্বাস করতে পারি। জন্মান্তর তা না হয় ঠিক আছে, কিন্তু পরপর 2বার জন্মান্তর এবং তারপরে এমন একটা কাজ, কথা আমি বিশ্বাস করতে পারি না। কিন্তু সাধু মিথ্যা বলবেন বলেও তো মনে হলো না। সেদিনে সাধুর সঙ্গ আমার ত্যাগ করতে হয়েছিল। সাধু নিজেই আমায় তার সঙ্গে নিয়ে যেতে চায়নি। সে বলেছিল, আমার কাজ শেষ হয়েছে, আর বেশি দিন আমি বাঁচব না। 3 দিনের মধ্যেই আমি মারা পড়ব। তুমি তুমি তোমার পথে যাও তারানাথ। মোহনপুরে আমি আবার গিয়েছিলাম। ভবানীর সঙ্গে সেই জঙ্গলে গিয়ে দেখেছিলাম প্রাসাদের ধ্বংসস্তূপ শুধু নয়, সেখানে যে একটা প্রাসাদ ছিল ও তার কোনো চিহ্ন মাত্র নেই। শুধু প্রাসাদের মতো গোটা জায়গাটা ফাঁকা। একটা ঘাস পাতা পর্যন্ত জন্মাতে পারেনি সেখানে। মাটিটা কালো হয়ে রয়েছে। এমনকি একটা প্রাসাদের ধ্বংসস্তূপ এইভাবে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল, সে কথা গ্রামের লোকেরা পর্যন্ত কেউ জানে না। তারানাথ কথা শেষ করতেই আমরা উঠে পড়লাম। বাইরে টিপটিপ করে পড়া বৃষ্টিটা কমে এসেছে। পথে নেমে কিশোরী শুধু বলল, কলকাতার ভুতুড়ে বাড়ির মতন মোহনপুরীর সেই ভুতুড়ে পাথর মহল ব্যাপারটা তো একই, তাই না? তার মানে কলকাতার সেই ভুতুড়ে বাড়িতেও কিছু একটা আছে। একদিন যাবে নাকি? কিশোরীর কথায় আমি উত্তর করলাম না বটে, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল আমাদের সেখানে যেতেই হবে, একবার যেতেই হবে।